আজ শোনাব ঋতুপর্ণা রুদ্রের লেখা গল্প মোরা একই বৃন্তে। মোবাইল ফোনটা বাজছে দারোগা প্রণব গড়াইয়ের। ভুরু কুঁচকে ওঠে তার। এই নাম্বারটা তো বেশি লোক জানে না, একমাত্র কিছু পুরনো লোক ছাড়া। তবে নম্বরটা সেভ করা নয়। হ্যালো স্যার, আমি ছকু, চিনতে পারছেন তো? মানে আসলাম স্যার। গলাটা চেনা, কিন্তু নামটা মনে পড়ে না প্রণবের। শশা করে কে যেন কথা বলতো। স্যার, সরি স্যার, আপনার কাজটা ছেড়ে আমি আবার লাইনে ঢুকে পড়েছি, কিন্তু একটা বিলা হয়ে গেছে, মানে কেস, তাই আপনাকে ফোন করলাম। এবার মনে পড়েছে প্রণবের। এই আসলাম শেখ ওরফে ছোটু একসময় ছোটোখাটো গুন্ডামি করে বেড়াতো। এই তোলাবাজি, কাউকে চমকানো, কয়েকটা ডাকাতিতেও ছিল। বেশ কিছু বছর আগে প্রণব তখন অন্য থানায় পোস্টেড। একটা গয়নার দোকানের চুরির কেসে ধরা পড়ে। আচ্ছা, উত্তম মধ্যম দিয়েছিলেন, তারপরে বসিয়ে চা খাওয়ান। এটা ছিল প্রণবের একটা কার্যক্রম। আসলে ওই এরিয়ায় খোঁচর বা চরের দরকার ছিল। অভাবে স্বভাব নষ্ট। পার্ক সার্কাসের বস্তির দুটো ঘর নিয়ে মা আর ওদের 12 ভাই বোনের সংসার। যে যেমন পারিস খেটে খা। ছোটু এই রাস্তাটাই বেছে নিয়েছিল। ও স্বপ্ন ছিল একদিন কাউকে মার্ডার করবে ও। স্যার স্যার, আর মারবেন না। আপনি যেমন বলছেন আপনাকে সব খবর এনে দেবো এবার থেকে। তবে স্যার, একটা মার্ডার করার বড় শখ আমার। আসলে এখনও নিজের রিভলভার নেই। তা না থাকবে, চাকু দিয়েই কাজ সেরে নেব। মার্ডার না করলে এই লাইনে ইজ্জত নেই তো। মনে মনে হেসে ফেলেছিলেন প্রণব। কত রকমের স্বপ্ন থাকে মানুষের। এর স্বপ্ন মানুষকে মারার, তবে সে ইজ্জতদার হতে পারবে। এই শালা ছোটু, ফের যদি মার্ডার করেছিস, পেট চিড়ে রেখে দেব। এবার কি করতে হবে শোন, না হলে ডাকাতির কেসে 7 বছর জেলে পচবি। লেখাপড়া না জানলেও ছোটু কিন্তু মানুষ মন্দ ছিল না। ওই এরিয়ায় বহু অপরাধীকে প্রণব গ্রেপ্তার করেন ছোটুর সাহায্যে। মনটাও ভালো ছিল। বিয়ে থা করে একটা ছেলে হয় ওর। প্রণবকে এসে মিষ্টি খাইয়ে গিয়েছিল ছেলেকে স্কুলে ভর্তি করিয়ে। ওই থানায় প্রায় 3 বছর ছিলেন তিনি। তারপরে বদলি হয়ে যান। ছোটুর সাথে যোগাযোগ কমে যায়। তারপরে বোধহয় ফোন নাম্বারটাও পাল্টে যায় ওর। প্রায় 10 বছর বাদে আবার কলকাতায় ফিরেছেন প্রণব। এতদিন বাদে হঠাৎ ছোটুর ফোন কেন? হ্যাঁ, চিনতে পেরেছি। বল আসলাম, তোর খবর কি? স্যার, দেখা করে বলবো, জরুরি কথা আছে। আমি যাব না, আপনি এলে একটা খবর দেব। 7-5 ভেবে ছোটুর বলা জায়গাতে যেতে রাজি হয়ে যান প্রণব। দেখাই যাক কি খবর দিতে চাই তার পুরনো খবরি। বাইপাসের উপরে এই দিকটা ভাঙাচোরা, রাস্তার কাজ হচ্ছে। একটা চায়ের দোকানে দেখা হলো আসলামের সাথে। বয়স বেড়েছে, কিন্তু স্বাস্থ্যের চমক একই রকম। মুখে একটু লজ্জার ছাপ। স্যার, আপনি চলে যাবার পরে ওই থানায় আর কেউ ডাকেনি আমায়। আমি কয়েকবার ঘুরঘুর করেছিলাম, কিন্তু আমাকে তো খেয়ে পড়ে বাঁচতে হবে। ছেলেটা হয়েছে, তাই বাধ্য হয়ে। চুপ করে যায় ছোটু। বুঝেছি। তুই আবার তোলাবাজি গুন্ডামি শুরু করে দিলি। আর মার্ডার, সেটা করলি নাকি? জিপ কাটে ছোটু। না, সে অর্ডার কেউ দেয়নি আমায় এতদিন। ওই ধমকানো চমকানো, ভোটের কাজ চলছিল। তবে এখন আমার নিজের রিভলভার আছে, না হলে আজকাল আর কাজ হয় না। খবর পেয়েছি আপনি এদিককার থানায় এসেছেন। যেতাম দেখা করতে, কিন্তু অন্য গণ্ডগোল হয়ে গেল। অনেক ভ্যানতারা করেছিস। বল এবার। ঘড়ি দেখেন প্রণব। স্যার, একটা মার্ডারের অর্ডার পেয়েছি। অনেক টাকা দেবে, কিন্তু আমি ছেলেটাকে মারব না। আপনি ওকে প্রোটেকশন দিয়ে বাঁচান। পারলে আমায় হাজতে ভরে দিন। বিস্ময়ে তাকিয়ে থাকেন প্রণব। কি বলছে কি আসলাম? নামাজ পড়তে পড়তেও মন হুহু করছিল আসমার। আজ 3 দিন হলো ছেলের কোনো খোঁজ নেই। সবে 24 বছর বয়স। কোথায় আছে কে জানে। মোবাইল ফোন বাড়িতেই রেখে গেছে। যাবার সময় শুধু জড়িয়ে ধরে আদর করেছিল মাকে। সাথে ওই মেয়েটাও ছিল, কি যেন নাম। আজকাল ওই ভুলো মন হয়েছে,
কিছুতেই নামটা মনে পড়ল না। তবে ভারী মিষ্টি চেহারা, রোগা ছোটোখাটো, পুতুল পুতুল, খাঁচায় বন্দি পাখির মতো এদিক ওদিক ভয়ে ভয়ে তাকাচ্ছিল। দেখে দেখে কেমন মায়ায় আসমার বুকটা ভরে যাচ্ছিল। নতুন বিয়ের পর এমনই তো ছিলেন তিনি নিজেও, ভীত পাখিটির মতো। চওড়া বুকে জড়িয়ে নিতেন ডাক্তারবাবু দিলদার আলী সাহেব। বলতেন, বিবিজান, তুমি হলে আমার প্রাণ পাখি, সব সময় হাসি মুখে থাকবে, কেমন? কত বছর হয়ে গেল যেন, প্রায় 30। গ্রামের মেয়ে আসমা ঘর করতে এসেছিলেন শহরে। স্বামী বিরাট লেখাপড়া জানেন, ডাক্তারবাবু। না না, হেকিম টেকিম নয়, রীতিমতো মেডিকেল কলেজ থেকে পাশ করা। সবই ভালো, তবে দিলদার অদ্ভুত মানুষ ছিলেন। পার্ক সার্কাসের এই দোতলা বাড়িতে শরিকদের মধ্যে ভাগ হয়ে যাবার পর একতলার দুটো ছোট ঘর আর দোতলায় দুটো ভাগে পড়ল। পাশ করে চাকরি নিলেন না তিনি, বাড়িতেই নিজের ঘরে চেম্বার খুলে বসলেন। কদিন যেতেই নাম ছড়িয়ে পড়ল। সকাল 9টা থেকে চেম্বার খোলে, 7টা থেকে লাইন পড়ে যায়। এর মূল কারণ দুটো, এক তো চিকিৎসকের হাত যশ, আর দ্বিতীয় হলো টাকা পয়সার কোনো বাধ্যতা না থাকা। ডাক্তারবাবুর পাশে টেবিলে একটা বাক্স রাখা থাকতো, যে যেমন পারত কিছু দিয়ে যেত। এই অঞ্চলের যাবতীয় গরিব মানুষদের মসিহা ছিলেন দিলদার আলী। কয়েক মাস যেতেই আসমা বুঝলেন এই রকম করে সংসার চালানো মুশকিল হয়ে উঠছে। সারা দিন রুগী দেখার পরে কোনো দিন আয় 200 টাকা, কখনো 300। বাক্সে রাখা রয়েছে কলা এবং আপেল, বোঝা গেল কোনো ফলওয়ালা দেখাতে এসেছিল। দিলদার সাহেব তাতেই খুশি হয়ে হা হা করে হাসতেন। টাকা পয়সার প্রতি মনই ছিল না তার। অবসর পেলে মোটা মোটা বই পড়তেন, গজল শুনতেন, আর আদর করে আসমার যত্নে বাঁধা খোপা খুলে দিতেন। তবুও চলে যাচ্ছিল আসমা, দিলদার সাহেব আর ছোট্ট ইমরানের সংসার। তারপরে যেদিন পাশ করে ইমরান ক্লাস 9-এ উঠল, তার পরের দিন রোগী দেখতে দেখতে ঢলে পড়ে গেলেন ডাক্তারবাবু, আর উঠলেন না। রোগীদের চিৎকারে নেমে এসে আসমা দেখলেন চোখ উল্টে কেমন গোঁ করছেন তিনি। তক্ষুনি নিয়ে যাওয়া হলো নার্সিংহোমে, কিন্তু ততক্ষণে আল্লাহর কাছে চলে গেছেন দিলদার। দিলদার সাহেবের ইন্তেকালের পরে চোখে ঘন ঘোর আঁধার দেখলেন আসমা। খানদানি পরিবারের সাক্ষী কিছু গয়না আর ব্যাংকে সামান্য টাকা, এই নিয়ে কি করে সংসার চালাবেন তিনি? ছেলেটা বড় ইংরেজি স্কুলে পড়ে, তবে রোগীরা খুব সাহায্য করল। মানুষ একেবারে নেমোখারাম হয় না দেখলেন তিনি। অনেকেই বাড়ি বয়ে এসে ভিজিট বাবদ কিছু টাকা দিল, কেউ ফল দিয়ে গেল, কেউ খাবার। কিন্তু এই নিয়ে তো সারা জীবন চলবে না। তারপরে সাবানার পরামর্শে সেলাইয়ের কাজ নিলেন। ঘরে বসেই অর্ডার নিয়ে সেলাই করতে শুরু করলেন। ঘাগরা, বোরখা, ব্লাউজ। নিচের ঘর দুটো মোটা টাকায় দোকান ঘর ভাড়া দিলেন। তারপরে একরকম চলে যাচ্ছিল। ইমরান ইঞ্জিনিয়ারিং পাশ করলো বছর 3 আগে। ক্যাম্পাসেই পেয়ে গেল খুব ভালো চাকরি। আল্লাহর কাছে দোয়া চাইতেন আসমা, ছেলেটা যেন কলকাতায় থাকে। একা কি করে থাকবেন তাহলে? ছেলেটা চাকরি পেল কলকাতাতেই, সল্ট লেকে অফিস। সবের জীবনটা গুছিয়ে এসেছে। ছেলের বিয়ে দিয়ে নাতি নাতনির মুখ দেখবেন বলে স্বপ্ন দেখছেন আসমা। আবার যেন এক কালো মেঘ ঘেঁষে তার সব স্বপ্ন এলোমেলো করে দিল। এখন ভাবছেন কলকাতার বাইরে চাকরি পেলে খুবই ভালো হতো। আল্লাহ রক্ষা করো আমার ইমরানকে, আর সেই ছোট্ট পাখিটাকেও। কালিকাপুরের বড় মোড় ছাড়িয়ে 2 পা এগোলেই বিশাল বড় জমির উপরে আগরওয়াল ম্যানশন। 2 মানুষ উঁচু পাঁচিল দিয়ে ঘেরা, ভিতরে টেনিস খেলার ব্যবস্থা, সুইমিং পুল, বাগান, কি নেই। বাগানের মধ্যিখানে 3 তলা প্রাসাদের মতো বাড়ি। বাড়ির মালিক সুমিত আগরওয়াল তার বিশাল সাজানো বসার ঘরে আচ্ছন্নের মতো বসেছিলেন। কখনো ভাবছেন এর থেকে আঁচল মরে গেল না কেন? রাগে ঘৃণায় তার ফর্সা মুখ লাল হয়ে উঠছে। কখনো ছোট্ট আঁচলের দুষ্টুমি, পাপার কাছে আবদার মনে পড়ছে। তখন ঠোঁটে হাসি আর চোখে জল আসছে। পাশে বসে আছে মুকেশ, তার জ্যাঠতুতো দাদার ছেলে, সান্ত্বনা দিচ্ছে কাকাকে। মুকেশই প্রথম খবর আনে, এমনকি আঁচলের সাথে কথাও বলিয়েছিল। মেয়ে কিছুই শুনতে রাজি নয়। সেই ছোট্ট মেয়েটা, যে পাপাকে আদর না করে রাতে শুতেও যেত না, সে আজ বড় হয়ে গেছে। আগরওয়াল ফ্যামিলিতে একটা বিচিত্র রোগ আছে রক্তের। বাচ্চা হলেও খুব বেশি দিন বাঁচে না। আগের 2 পুরুষের রোগটার প্রভাব কমে এসেছিল,
কিন্তু সুমিতের বেলায় জাঁকিয়ে বসল। সুমিতের স্ত্রীর প্রথম 4টে বাচ্চাই মারা যায়, কেউ জন্মের সাথে সাথে, কেউ 2 মাস বাদে। 3 নম্বরটি ছিল ছেলে। সুমিত নাম রেখেছিল যশ। যশ 2 বছর বেঁচেছিল। ফর্সা, মাথা ভর্তি চুল, যেন দেব শিশুটি। আশায় বুক বেঁধেছিলেন সুমিত আর মীনাক্ষী। এবারে বেঁচে গেল ছেলে। তীর্থে তীর্থে ঘুরেছেন দুজনে। তিরুপতি থেকে কামাখ্যা কিছুই বাদ যায়নি। ওর 2 বছরের জন্মদিনে বৈষ্ণোদেবী গেলেন। ফেরার পরের দিন রক্তবমি শুরু হলো যশের। সেই একই ঘটনা, বাঁচাতে পারলেন না কিছুতেই। যশকে হারিয়ে পাগলের মতো হয়ে গেছিলেন মীনাক্ষী। সারাদিন ঠাকুর ঘরেই বসে থাকতেন যশের ছবি নিয়ে। ডাক্তার দেখিয়ে ওষুধ খাওয়াতে হয়। তার 3 বছর বাদে আঁচল হলো। এবারে আর তীর্থে যাননি দুজনে, বাড়িতেই পূজা আর্চা করতেন, আঁচলের যত্ন নিতেন। ভগবানের কী খেয়াল, বেঁচে গেল মেয়েটা, বড় হয়ে উঠল। 5 বছর পেরোনোর পরে ডাক্তারও নিশ্চিত করলেন আঁচল নিরাপদ, আর ভয় নেই। বাবা মায়ের চোখের মণি, 7 রাজার ধন 1 মানিক, সেই আঁচল কি করে এমন করতে পারল? মুকেশ পাশে বসে আস্তে আস্তে বলে চলেছে, চিন্তা নেই চাচাজি, ঠিক লোককে খবর দেওয়া আছে। হারামির বাচ্চাটার আজ শেষ দিন, তারপরে আঁচলকে বাড়ি ফিরতেই হবে। ওরা সম্ভবত হুগলির একটা গ্রামে লুকিয়ে আছে। ওর মামার বাড়ি তো ওই দিকেই। তখনই বলেছিলাম আঁচল বড় হয়েছে, ওর বিয়ে দাও, শুনলে না? সে নাকি তোমার ব্যবসা দেখবে, আরও পড়বে। আরে ব্যবসা আমি দেখে নেব, আমি তো তোমার বংশের ছেলে নাকি, এখন ভুগছে কে? সুমিতের আর মাথা কাজ করছে না। আঁচল প্রায় 24 বছরের এখন, ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়ছে। সেই নিয়ে আরও কাজ করতে চায়। বিদেশে পাঠাবেন ভাবছিলেন, এমন সময় সব গোলমাল হয়ে গেল। সাহাব, পুলিশ এসেছে। কাজের লোক হরি দাঁড়িয়ে আছে। হঠাৎ মাথা ঘুরে উঠল সুমিতের। পুলিশ কেন? তিনি তো পুলিশে খবর দেননি। তবে কি মুকেশের লোক কাজটা সেরে ফেলেছে আর পুলিশ জেনে গেছে? তাকিয়ে দেখলেন মুকেশের মুখ শুকনো। এইখানে নিয়ে এসো হরি। হরির পিছনে একজন লম্বা চওড়া পুলিশ অফিসার এসে দাঁড়িয়েছেন। নমস্কার আগরওয়াল সাহেব, আমি ইন্সপেক্টর প্রণব গড়াই, আর ইনি হলেন এসআই কবির সান্যাল। বসুন স্যার। বলুন কি দরকার? নিজেকে সামলে নিয়ে বলেন সুমিত। আপনার মেয়ে আঁচল আছে বাড়িতে? ওর সাথে একটু দরকার ছিল। ডাকুন না একবার। চোখ চাওয়াচাওয়ি করেন সুমিত আর মুকেশ। না, আঁচল তো এখন বাড়ি নেই। মানে মামার বাড়ি গেছে। ওর সাথে কি দরকার? কথা শেষ করতে পারেন না সুমিত। খবর পেয়ে ঠাকুর ঘর থেকে ছুটে এসেছেন মীনাক্ষী এবং কিছু না ভেবেই পুলিশ অফিসারের সামনে জোর হাত করে বলে চলেছেন, ऑफिसर, मेरी एक लौती बेटी है आंचल, कहाँ चली गई? ढूंढ के लाइए प्लीज़, मैं आपके पायरे पकड़ती हूँ। প্রণব শশব্যস্ত হয়ে উঠে দাঁড়িয়েছেন। সুমিত আস্তে আস্তে স্ত্রীকে ধরে ভিতরে নিয়ে গেলেন। ফিরে এসে বসলেন মুখোমুখি। কি বলবেন জানেন না। তাহলে আগরওয়ালজি, আপনার মেয়ে মামার বাড়ি যায়নি? কি ব্যাপার, খুলে বলুন তো। বুঝতেই পারছেন আমরা অনেকটাই জানি। প্রণবের গলা এখন শান্ত। অফিসার, আঁচল আমার একমাত্র মেয়ে, খুব আদরের। দেখতেই পাচ্ছেন আমাদের বাড়িঘর। আঁচল গ্র্যাজুয়েশন করে ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়লো। এবার বিদেশে পাঠাবো এই বিষয়ে আরও পড়ার জন্য। এমন সময়ে আক্ষেপে গলা বুঝে আসে সুমিতের। প্রণব তাকিয়ে আছেন। মুকেশ মুখ খোলে এবার। আঁচল চাচাজির মুখে চুনকালি দিয়ে একটা মুসলমানের বাচ্চার সাথে বাড়ি থেকে পালিয়ে গেল। আপনার পরিচয়টা জানতে পারি? আমি মুকেশ আগরওয়াল, ইনি আমার নিজের আঙ্কেল। আচ্ছা, আঁচল বাড়ি ছেড়ে যাবার আগে আপনাদেরকে কিছু বলেনি? মানে ছেলেটির পরিচয় দিয়ে আপনাদেরকে মেনে নেবার বা বিয়ে দেবার অনুরোধ করেছিল কি? হ্যাঁ, করেছিল। আঙ্কেল আন্টি অনেক বোঝানোকে, কিন্তু ও কিছুতেই শুনবে না, ওই ছেলেকেই বিয়ে করবে। কিন্তু আমরা কিছুতেই মেনে নেব না, এটা বলে দিই। আমার বাবা মা এসেও বোঝানোকে, কিন্তু 5 দিন আগে আঁচল কাউকে কিছু না বলে ওই ছেলেটার সাথে বাড়ি থেকে পালায়। তারপরে ওকে ফোন করি আমি, কিন্তু দুজনকে মেনে নিলে তবেই বাড়ি ফিরবে এই বলে ফোন কেটে দেয় ও। এখন তো ফোন বন্ধ।
সুমিত এতক্ষণে একটু ধাতস্থ। প্রণব এবার সরাসরি তাকেই প্রশ্ন করেন, আচ্ছা সুমিতজি, একটা কথা বলুন তো, আপনার একমাত্র মেয়ের পছন্দটা মেনে নিতে আপনার আপত্তি কি ছিল? আপনি কি ছেলেটির সম্বন্ধে খোঁজখবর নিয়েছিলেন? এই প্রশ্নে কিছুটা থতমত খান সুমিত। আসলে বাড়িতে লক্ষ্মী গণেশ কিষেনজির পুজো হয় নিয়মিত। আমরা ধার্মিক মানুষ অফিসার, একজন মুসলমানকে জামাই হিসেবে মেনে নেব কি করে বলুন তো? আচ্ছা, আমরা তো পুলিশে খবর দেইনি, আর মেনে নেব নাকি খোঁজ খবর করব সেটা আমাদের পারিবারিক ব্যাপার। আপনি এসে এইসব প্রশ্ন করছেন কেন বলুন তো? তীর্যক প্রশ্ন ছড়ে মুকেশ। বটে, আপনাদের পারিবারিক ব্যাপার বুঝি? সরি, এবারে আপনি একটা কথা বলুন তো মুকেশ, আপনি তো স্টেপস বলে নাইট ক্লাবটায় নিয়মিত যান, তাই না? ওখানকার ডান্সার পূজা, যার আসল নাম সাবরিনা, তার সাথে আপনার একটা সম্পর্ক আছে, সেটাও ওখানে সবাই জানে। কয়েক মাস আগে মদ খেয়ে এমন কাণ্ড করেছিলেন যে নাইট ক্লাবে পুলিশ ডাকতে হয়। আপনি তো আবার বিবাহিত, 2 বাচ্চার বাবা, এদিকে এক মুসলমান মেয়ের সাথে সম্পর্ক রাখেন, নাকি ঘরের বাইরে কিছুতেই দোষ নেই? আর আপনার বোন আঁচল বিয়ে করতে চাইল বলেই কাকার কান ভরা শুরু করলেন। প্রণবের ফায়ারিংয়ে মুকেশ হতবাক, সুমিতও স্তব্ধ। বোধহয় সাবরিনা পর্ব জানতেন না। শুনুন মিস্টার আগরওয়াল, চাঁচা ছোলা গলায় বলেন প্রণব, পুলিশের হাতে অনেক কাজ আছে, কারোর পারিবারিক ব্যাপারে আমরা মাথা গলাই না। কিন্তু যদি দেখি কোনো অপরাধ হতে যাচ্ছে, সেখানে 100 বার 1000 বার মাথা গলাই। আপনার মেয়ে আঁচল সাবালিকা, সে যাকে খুশি বিয়ে করতে পারে, আইনত আমাদের কিছু করার নেই। একটা অন্য কেসে ছোটু বলে এক অপরাধীকে ধরি আমরা, তার ফোনে প্রচুর রেকর্ডেড কল পাই। আপনার গলা। মুকেশের দিকে আঙুল তোলেন প্রণব। যেখানে আপনি 4 লাখ টাকার বিনিময়ে ইমরান আলী বলে একটি ছেলের প্রাণের সওদা করেছেন। শুধু তাই নয়, শুনে রাখুন সুমিতবাবু, দরকারে আপনার মেয়ে আঁচলকেও প্রাণে মেরে দিতে বলেছে আপনার ভাইপো এই মুকেশ। আহ বলে একটা আর্তচিৎকারে ঘর ভরে উঠেছে। দরজার কাছে ফিরে এসেছেন মীনাক্ষী। পরক্ষণেই ছুটে এসে মুকেশের গালে তার সপাটে চড় লাল দাগ ফেলে দিল। তারপর বসে পড়েছেন, আর স্বামীর কোলে মাথা রেখে কান্নার দমকে ফুলে ফুলে উঠছে তার গা। সবাইকে সামলানোর মিনিট 2-1 সময় দেন প্রণব। তারপরে সান্নালের দিকে ইঙ্গিত করে বেরিয়ে যান ঘর থেকে। সান্নাল মুখ খোলেন এবার, পরিষ্কার স্পষ্ট গলা, আমাদের কাছে সব প্রমাণ আছে, আর ইমরান আলীকে আমরা প্রোটেকশনও দিচ্ছি। যদি ওর গায়ে আঁচড়ও লাগে, আপনাদের সবাইকে হাজতে ভরব, খুব সাবধান। হতভম্ব আগরওয়ালদের পেছনে ফেলে বেরিয়ে আসেন এসআই সান্নাল। ফেরার পথে গাড়িতে সান্নাল জমে থাকা কথাটি বলে, স্যার, খুনের জন্য সুপারি দিল, আর আমরা ওদের গ্রেপ্তার করলাম না কেন? প্রমাণ নেই সান্নাল, ওই রেকর্ডের মেসেজ কিচ্ছু নেই। ছোটুও কোনো কেসে ধরা পড়েনি। আমার কথায় কিছুদিনের জন্য আন্ডারগ্রাউন্ড হয়ে গেছে। সেদিন আমাকে ওই খবর দেয়। স্যার, আপনি তো জানেন মার্ডার করা আমার অনেক দিনের শখ, কিন্তু কপাল খারাপ। অনেক হাত ঘুরে কার সুপারি এলো জানেন? ইমরান আলী। ওর বাবার দিলদার ডাক্তার যে আল্লাহর ফেরেস্তা ছিল। ছোটবেলায় আমরা সব ভুগতাম, আর আম্মি আমাদের লাইন করে দিলদার ডাক্তারবাবুর কাছে নিয়ে যেত। কোনো টাকা পয়সা ছাড়াই লোকটা আমাদের চিকিৎসা করাতো, ফ্রি স্যাম্পেলের ওষুধ দিত। তবেই আমরা সব বেঁচে আছি। এই মানুষের ছেলেকে আজ টাকার জন্য মারি কি করে? এমনিতে যা কাজ করি জাহান্নামে তো যেতেই হবে। তারপরে যখন আল্লাহ জানতে পারবেন দিলদার ডাক্তারের ছেলেকে মেরেছি, অমনি দোজখেই রেখে দেবেন। না, সেটা ঠিক হবে না। আপনি ছেলেটাকে বাঁচান। একটু হাসেন প্রণব। না হে সান্নাল, বিনা প্রমাণে এক খবরির মুখের কথায় এরকম বড় লোকদের বিরুদ্ধে কেস দেব কি করে? খুনটাও তো হয়নি, তাই একটু কোর্কে দিয়ে এলাম। চিন্তা করো না, ওরা আর কিচ্ছু করতে সাহস পাবে না। পরিশিষ্ট 4 বছর চলে গেছে। আগরওয়ালদের বাড়িটা বাহ্যিকভাবে একরকম আছে। একটু বুড়িয়ে গেছেন সুমিত আগরওয়াল, ব্যবসা নিয়েই ব্যস্ত থাকেন। মুকেশের সাথে বা দাদার পরিবারের সাথে আর কোনো সম্পর্ক রাখেন না তারা।
মীনাক্ষী সংসার আর ঠাকুরঘর নিয়েই ব্যস্ত। আঁচল চুটিয়ে সংসার করছে। বছর 2 আগে একটা ছেলেও হয়েছে, তবে বাবার অজান্তে মায়ের সাথে যোগাযোগ রয়েছে তার। ছেলে হবার পরে একবার গেছিল না মীনাক্ষী, অনেক জিনিসপত্র নিয়ে। পার্ক সার্কাসের ঘিঞ্জি জায়গায় ছোট্ট বাড়ির দোতলায় একটি ঘরে শুয়েছিল তার আদরের আঁচল, পাশে রাজপুত্তুর। খুব আদর যত্ন করলো তাকে মেয়ের শাশুড়ি। দেখে মনে হলো রাজপ্রাসাদ ছেড়ে এই কুঁড়ে বাড়িতেই খুব সুখে আছে তার মেয়েটা। ভালো থাক, দিন রাত ঠাকুরকে এটাই বলেন মীনাক্ষী। আজ সকালে অভ্যাস মতো স্নান করে ঠাকুর ঘরে প্রণাম করতে এসে থমকে গেলেন মীনাক্ষী। মেঝেতে উপুড় হয়ে পড়ে আছেন সুমিত। নাক কান মুখ থেকে রক্তের ধারা বয়ে গেছে। তাড়াতাড়ি হরিকে ডেকে অ্যাম্বুলেন্সে রওনা হলেন রাজারাম হসপিটালে। তাদের পারিবারিক চিকিৎসক শ্যামলাল ব্যানার্জির সাথে আছেন। সুমিতের থ্রোম্বোসিস হয়েছে সম্ভবত, কিন্তু এত রক্ত বেরিয়ে চলেছে যে বলার নয়। অঝোর কান্নায় ভিজতে ভিজতে কী ভেবে অনেক দ্বিধার পরে আর একটা নম্বরে ফোন করেন মীনাক্ষী। হ্যালো आंचल, पापा बीमार है, जल्दी आ जाओ। दामाद जी को साथ में लेके राजाराम में जा रही हूँ। রাজারাম আধুনিক হাসপাতাল। সব ব্যবস্থা হয়ে দ্রুত চিকিৎসা শুরু হলো। রক্তের খুব প্রয়োজন। ইমরান আর তার বন্ধুরাই ছোটাছুটি করে সব ব্যবস্থা করলো। ইমরান নিজেও রক্ত দিল। প্রায় 1.5 মাস পরে অনেকটা সুস্থ হয়ে উঠলেন সুমিত। আজ রবিবার, মঙ্গলবারের মধ্যে ছুটি হয়ে যাবে সম্ভবত। যতই ভালো ব্যবস্থা হোক, আর ভালো লাগছে না এখানে থাকতে। রবিবার বলেই বোধহয় আজ প্রচুর লোক দেখতে আসছে। এই স্পেশাল কেবিনে তেমন নিয়মকানুন নেই, সবাইকেই ঢুকতে দিয়েছে। সুমিতের জ্ঞাতি ভাইরা, ভাইপো ভাইজিরা, মুকেশের বাবা মাও এসেছেন। আঁচল হাসি হাসি মুখে সবার সাথে কথা বলছে। মীনাক্ষী তার পাশে বসে ওষুধগুলো বুঝে নিচ্ছেন। সবাইকে দেখে দেখে আশ মিটছে না সুমিতের। রোগটা আরও আগে হলেই ভালো হতো। এই কদিনে জামাইকেও দেখেছেন অনেকবার, দিব্যি ছেলেটি। মনে মনে ভাবেন, কেন যে এত গোঁড়ামি ছিল তার কে জানে। শুনেছেন তাকে রক্তও দিয়েছে জামাই। দুজনের ব্লাড গ্রুপ একই। কত আশ্চর্য ঘটনা যে ঘটে। তবে আজ এখনও আসেনি জামাই। একটু ইতস্তত করে বলেই ফেললেন আঁচলকে, হ্যাঁ রে, আজ জামাই আসবে না? আসবে তো পাপা, আজ আমার শাশুমা আর ছেলে সবাইকে নিয়ে আসবে তোমায় দেখতে। বলতে বলতেই কেবিনের দরজা ঠেলে জামাই ঢোকে, সাথে আসমা। তাড়াতাড়ি নমস্কার করেন সুমিত আর মীনাক্ষী। সালাম দিদি, বসুন বসুন। প্রতি নমস্কার করেন আসমাও। এই তো দাদা, দিব্যি সুস্থ হয়ে উঠেছেন। এবার বাড়ি গিয়ে মীনাক্ষী দিদির হাতে রান্না খেলেই একদম ঠিক হয়ে যাবেন। হাসি গল্পে এবার চোখ পড়ে একটা ছোট্ট 2 বছরের বাচ্চার দিকে। জামাইয়ের কোলে ওটাকে, সেই ফর্সা রং, সেই কোঁকড়া চুল, সেই দেবশিশুর মতো চেহারা। এত বছর পরে কে এটা? নিজের চোখে বিশ্বাস করতে না পেরে এবারে ফেরেন মীনাক্ষীর দিকে। মীনাক্ষী বুঝেছেন, তার চোখেও জল এসেছে। আপকা নাতি বাবু তো হ্যায়, গোদ মে লিজিয়ে না। নাতিকে বুকে জড়িয়ে নিয়েছেন সুমিত। ধরা গলায় বলেন, কি নাম রেখেছিস রে? पापा, मम्मी ने नाम रखा है जॉश। उनको नाम जॉश आली। हम सबको पसंद आया है, आपको भी आया होगा, है ना? কিছু না বলে জড়িয়ে ধরেন তিনি নাতিকে। চোখ ভরে ওঠে জলে। নাতির মাথায় আশীর্বাদের মতো সেই জল ঝরে পড়ে। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করে রাখুন।